আজ আমরা পড়ব নিউক্লিয় সংযোজন এবং এর পরবর্তী বিষয়গুলো সম্বন্ধে। দেখো, প্রথমে আমরা ইংরেজি জেনে নিই। নিউক্লিয় সংযোজন ইংরেজি হলো নিউক্লিয়ার ফিউশন। ভালো করে দেখো, ফিউশন একটা এখানে ইউ আছে, এই যে এখানে ফিউশন ইউ। আর আগের দিন আমরা পড়েছিলাম নিউক্লিয় বিভাজন। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ইংরেজি ছিল নিউক্লিয়ার ফিশন, FISSION। এখানে রয়েছে আই আর বিভাজনে রয়েছে ইউ, ফিউশন। তা যেটা আইটা আগে, ইউ এর থেকে আই আগে, তাই বিভাজনটা আগে এইভাবে অনেকটা মনে রাখতে পারো, নাহলে পরে ফিশন আর ফিউশন এই দুটো দিয়ে কিন্তু গোলমাল হতে পারে। ফিশন মানে বিভাজন আর ফিউশন মানে সংযোজন। বিভাজন মানে কি? নামেই বোঝা যাচ্ছে উপযুক্ত, ভেঙে ফেলা মানে বিভাজন করা, বিভাজিত করা, নিউক্লিয়াসকে ভেঙে ফেলা। কেমন নিউক্লিয়াসকে? এই যে আগের দিনই আমরা পড়েছিলাম, সাধারণত কি আছে, সাধারণত ভারী মৌলের নিউক্লিয়াসকে পরমাণু উপযুক্ত কোনো ধীর গতির কণা যেমন নিউট্রন কণা দ্বারা ভেঙে ফেলা। আর সংযোজন নামেই আমরা বুঝতে পারছি কি হবে, সংযোজিত করা। আর তারপরের কথাগুলো একই, সংযোজিত করা, কিন্তু এটা ঠিক বিপরীত হবে। তাহলে নিশ্চিত রূপে হবে ভারী মৌল ছিল, এখানে হবে হালকা মৌলগুলিকে যুক্ত করে, তাই থাকবে। দেখো কি আছে, দেখো নিউক্লিয় সংযোজনে অতি উচ্চ তাপমাত্রায় সংগঠনযোগ্য যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক এই যে হালকা নিউক্লিয়াসকে সংযোজিত করে বা হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস, অপেক্ষাকৃত ভারী তো হবেই, তার কারণ যতই আমরা হালকা নিই না কেন তার তুলনায় তো ভারী হবে। কাজেই হালকা নিউক্লিয়াসকে সংযোজিত করে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, এবং এর ফলে ওই একই কথা, সামান্য ভর ধ্বংস হয়ে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাহলে তাকে নিউক্লিয় সংযোজন বলে। যদি বলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও অথবা শুধুই উদাহরণ দাও, তাহলে আমরা এই বিক্রিয়াটা লিখবো, একই বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমি এখানে লিখে দিয়েছি, আমি যেমন লিখেছি তেমন লিখতে হবে এমন কোনো মানে নেই। বইয়ে যেমন লেখা আছে সেটা লিখলেও ভালো হবে, এটাই তোমরা লিখবে, বরং সুবিধাই হবে, শর্টে লেখা হবে। তবে এটা লিখে দিয়েছি এই জন্য তোমরা বুঝতে পারবে আরো। দেখো, 4টে হাইড্রোজেন পরমাণুকে আমরা যদি যুক্ত করি, নিচের গুলো যোগ করলে 4 হচ্ছে, এখানে 2 আছে, আর এই যে এখানে পজিট্রনের এখানে +1 আছে, তাহলে 2 আছে, তাহলে 2 2 2 4 হয়ে গেল। এই সংখ্যাগুলো কিন্তু মিলে যাবে, আগের দিনও মিলেছিল। উপরে আছে 1 2 3 4, এখানেও আছে 4, আর এখানে তো 0। প্লাস হলো শক্তি 26 মেগা ইলেকট্রন ভোল্ট, এখানেও আমরা পাচ্ছি এই একই জিনিস। এটাকে দেখো, লেখার ধরনটা এভাবে লিখতে হবে। আসলে এত বড় এক লেখা যাবে না, ওখানে প্রিন্টিং এ এভাবে করেছে, তাই তোমরা ঠিক এভাবে করে লিখবে। তাহলে আমরা বিক্রিয়াটা এভাবে মনে রাখবো, 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হিলিয়াম পরমাণু পরিণত হচ্ছে, এবং 2টো পজিট্রন তৈরি হচ্ছে, সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। আগেও আমরা যেমন দেখেছিলাম, ইউরেনিয়ামকে বিভাজিত করে প্রচুর পরিমাণে শক্তি, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি কিন্তু আমরা পেয়েছিলাম। এই যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি, এই উৎপন্ন শক্তি দিয়ে, নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তি দিয়ে আমরা কি কাজ করেছিলাম তোমরা দেখতেই পারবে। আমরা করেছিলাম নিউক্লিয় চুল্লির ব্যবহারে, নিউক্লিয় চুল্লিতে উৎপন্ন তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, মানে আমরা মানব কল্যাণের কাজে ব্যবহার করেছিলাম। তাছাড়া মানব ধ্বংসের কাজে তো ছিলই, সেটা হলো প্রথমেই ব্যবহার করা হয়েছিল যে জাপানে বিশ্বযুদ্ধতে, হিরোশিমাতে, এগুলো। এই যে পারমাণবিক বোমাতে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, আর নিউক্লিয় চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ এখানে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। কতটা বিদ্যুৎ হয়, কিভাবে হয়? এখানে হয়, আমরা যে ইউরেনিয়ামের একটা পরমাণুকে দেখানো আছে, একটা পরমাণুকে ভাঙলে এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে ভাবো, যদি আমরা 235 গ্রাম যদি নিতাম, তাহলে 235 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে 6.022 × 10⁻23 সংখ্যক। তাহলে এই সংখ্যক ইন্টু এত মেগা ইলেকট্রন ভোল্ট হতো, তাহলে সেটা বিপুল পরিমাণ শক্তি হতো। তাহলে 235 গ্রাম এরকম করে হিসেব করে দেখা গেছে, যদি আমরা 1 কেজি ইউরেনিয়ামকে সম্পূর্ণ ধ্বংস করি, তাহলে যে শক্তি পাওয়া যাবে, সেই পরিমাণ শক্তি, মানে এই যে তাপবিদ্যুৎ শক্তি, যে পরিমাণ শক্তি পাওয়া যাবে, সেই পরিমাণ শক্তি উৎপন্ন করতে, সেই পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে
2500 টন কয়লার প্রয়োজন। এটা এই বইয়ে নেই। 2500 টন কয়লা বলতে প্রায় 250 লরি কয়লা। কোথায় 1 কেজি ইউরেনিয়াম, কোথায় 250 লরি কয়লা। তাহলে আমরা বলতে পারি তাহলে আমাদের বিদ্যুতের সমস্যা মিটে গেল। আমরা পারমাণবিক বিভাজন করব, নিউক্লিয় বিভাজন করব, ইউরেনিয়ামকে বিভাজিত করব, আর প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করব। এত অল্প পরিমাণ দিয়েই আমরা প্রচুর পাবো। কিন্তু এখানে দুঃখের বিষয় যে 250 টন কয়লা পাওয়া সম্ভব পৃথিবীতে, কিন্তু 1 কেজি ইউরেনিয়াম পাওয়া কঠিন, পাওয়া যাচ্ছে না। যে কারণে নিউক্লিয় চুল্লি, তার মানে নিউক্লিয়ার রিয়াক্টর বা পারমাণবিক চুল্লি ভারতে খুব বেশি স্থাপিত হয়নি। ভারতে মাত্র 6-7টা বোধহয় হয়েছে। তোমরা জিওগ্রাফিতে পড়তে পারবে সেগুলো। আর তাপবিদ্যুৎ কেন্দ্র তো প্রচুর আছে। তাহলে নিউক্লিয় চুল্লির একটা অসুবিধে, সেটা হলো প্রচুর পরিমাণে এই ইউরেনিয়ামটা আমরা জ্বালানি হিসেবে পাই না, বা প্লুটোনিয়ামটা, এগুলো আমরা পরিবেশে পাচ্ছি না। আর একটা অসুবিধা, এগুলোকে ব্যবহার করলে মাঝে মাঝেই কোথাও দুর্ঘটনা ঘটতে পারে। যেমন এই যে এই জেনে রাখো অংশটা পড়লে তোমরা পাবে যে নিউক্লিয় চুল্লিতে দুর্ঘটনার ফলে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, তোমরা একটু পড়ে রাখতে পারো যে বিভিন্ন জায়গায় নিউক্লিয় বিভাজনের ফলে দুর্ঘটনা ঘটেছিল। এগুলো অসুবিধা আছে। তা সত্ত্বেও বলা যায় যে খুব সাবধানতা অবলম্বন করে আমরা বিদ্যুৎ উৎপাদন কিন্তু করতে পারি। কিন্তু তার অন্তরায় হলো যে আমরা ইউরেনিয়ামটাই বেশি পরিমাণে পাচ্ছি না। তাহলে এবার দেখো নিউক্লিয় সংযোজন আমরা বের করলাম। কি বের করলাম? নিউক্লিয় সংযোজনে হাইড্রোজেনকে যুক্ত করে হিলিয়ামে পরিণত হচ্ছে, আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। দেখছি এই শক্তিটা 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট। এই শক্তিটা নাকি ইউরেনিয়াম থেকে উৎপন্ন যে বিভাজনে যে শক্তি উৎপন্ন হয় তার থেকে অনেক গুণ বেশি নাকি। এই যে এখানটায়, তার পরের পৃষ্ঠায়, এখানে 90 পেজে তোমরা পাবেই, এই যে এখানটায় পাবে, দেখো 30 গুণ বেশি শক্তি উৎপন্ন হয়। এটা কি করে সম্ভব? এখানে আমরা তো দেখতে পাচ্ছি আগেরটাতে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এখানে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, আর এখানে দেখতে পেলাম কত 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে কেমন করে হচ্ছে এত শক্তি বেশি? এইটা তাহলে ভাবো এইভাবে, দেখো এখানে আমরা কত ভর নিচ্ছি, এই দেখো 1 2 3 4, মানে 4 গ্রাম ভর যদি নিই, 4 গ্রাম ভরের পরিমাণ হাইড্রোজেন নিয়ে যে পরিমাণ শক্তি পাবো, আর এখানে 235 গ্রাম, বা 1 আছে মোট 236 গ্রাম নিয়ে আমরা 200 পাচ্ছি। তাহলে ঐকিক নিয়ম যদি আমরা সাজাই, তাহলে ঐকিক নিয়ম সাজালে 4 গ্রামে পাচ্ছি 26.7, আর এই 238 গ্রামে কত পাবো? তখন 238 গ্রাম হাইড্রোজেন যদি আমরা নিতে পারি, তাহলে নিশ্চিত রূপে সেই শক্তির পরিমাণটা 200 মেগা ইলেকট্রন ভোল্ট অপেক্ষা অনেক বেশি হবে। অর্থাৎ এই শক্তিটা নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তি অপেক্ষা অনেক বেশি। এই যে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাই আমরা বলতে পারি পারমাণবিক বোমা, এই যে আগে পড়েছিলাম পারমাণবিক বোমাতে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া দ্বারা ঘটে, তাহলে পারমাণবিক বোমা অপেক্ষা হাইড্রোজেন দিয়ে যদি কেউ বোমা বানায়, মানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দ্বারা, তাহলে পরে সেক্ষেত্রে শক্তির পরিমাণ বেশি হবে, অর্থাৎ হাইড্রোজেন বোমাটা বেশি শক্তিশালী। তাহলে এবার আমাদের মনে হতে পারে যে তাহলে এবার তো হাইড্রোজেন তো আমরা তৈরি করতেই পারি। কেমন করে? কারণ হাইড্রোজেন গ্যাস আমরা জিঙ্কের সাথে সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস পাবো, তাছাড়া জলের তড়িৎ বিশ্লেষণ করলেও হাইড্রোজেন গ্যাস পাবো। সেই হাইড্রোজেন গ্যাস দিয়ে আমরা সংযোজন বানাবো, আর প্রচুর শক্তি উৎপন্ন করবো, আর ইলেকট্রিসিটি চলবে। কিন্তু এতটা সোজা না। এখানে কি ঘটনা ঘটছে দেখো, যে হাইড্রোজেনগুলোকে আমরা যুক্ত হতে বলবো আর নিজে নিজে যুক্ত হয়ে যাবে, এমনটা কিন্তু না। এবার এটা যুক্ত হওয়ার জন্য এই যে সংজ্ঞাটাতে আমরা একটু আগেই যেটা দেখলাম, যে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের বিপরীতই প্রক্রিয়া বলা যেতে পারে, যে এখানে কি করা হচ্ছে, যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াসকে সংযোজিত করে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। কিন্তু একটা বিষয়, অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন। প্রায় কত? প্রায় 10⁻7 কেলভিন। 10⁻7 মানে হলো 1 কোটি কেলভিন। তাহলে 1 কোটি কেলভিনকে যদি আমরা সেলসিয়াসে বলতে চাই, তাহলে ওই একই হবে। এখান থেকে মাত্র 273 মাইনাস করব, তার মানে 1 কোটি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, বলা চলে প্রায় 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 কোটি ডিগ্রি কেলভিন এখানে একই বলা চলে। অর্থাৎ অতি উচ্চ তাপমাত্রায় সংঘটনযোগ্য, মানে এছাড়া সংঘটিতই হবে না, হাইড্রোজেনগুলো যুক্তই হবে না। তাহলে আমরা ওই বাজার থেকে হাইড্রোজেন গ্যাস বেলুন কিনে নিয়ে আসবো, আর একটা বোতলের মধ্যে ভরে বা বয়ামের মধ্যে ভরে বলবো যে আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাবার প্রচুর পরিমাণে শক্তি উদ্ভব হবে, তা কিন্তু হবে না। হ্যাঁ, হাইড্রোজেনগুলোকে আমরা সংযোজিত করতে পারবো। তাহলে তখন কি করতে হবে? তখন আমাদেরকে করতে হবে এই উষ্ণতাটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। এত উষ্ণতা কোথা থেকে পাবো? এত উষ্ণতা তৈরি করা কিন্তু সোজা না। মোমবাতি জ্বালালে যে উষ্ণতা হয় তোমরা জানো, তার থেকে
আমরা যে এলপিজি গ্যাস জ্বালাই তার থেকে তাপমাত্রা বেশি বা তাপ বেশি তৈরি হবে, তার থেকে যদি কয়লা আমরা দহন করি তাহলে আরো বেশি তাপ হবে। কিন্তু যত কিছুই করি না কেন এই 1,000,000 সেলসিয়াস বা 1,000,000,000 উষ্ণতা তৈরি করা কিন্তু অত সোজা না। কাজেই আমরা হাইড্রোজেন গ্যাসকে যুক্ত করে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস পেলেও, মানে ইউরেনিয়াম যেমন পাচ্ছিলাম না, কিন্তু হাইড্রোজেন গ্যাসের তো কোনো অভাব নেই, হাইড্রোজেন গ্যাস আমরা তৈরিও করে নিতে পারছি। তো হাইড্রোজেন গ্যাস প্রচুর পরিমাণে পেলেও আমরা কিন্তু উষ্ণতাটা তৈরি করতে পারছি না। উষ্ণতাটা তৈরি করতে গেলে আবার সেই ঘুরে ফিরে আমাদেরকে কি করতে হবে, ঘুরে ফিরে আমাদেরকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাতে হবে। দেখো এখানে একটা প্রশ্ন পাবে, এই যে 90 পৃষ্ঠা জেনে রাখোটার এখানে একমাত্র, এখানে দাগ দেবে তোমরা, একমাত্র নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার সাহায্যেই এই ধরনের উচ্চ তাপমাত্রা তৈরি করা সম্ভব। তাই নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে প্রয়োজনীয় উষ্ণতা সৃষ্টির জন্য নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো অবশ্যই প্রয়োজন, ব্যাখ্যা করো। তখন শুধু এখান থেকে লিখলেও হবে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য, এখানে একটু অ্যাটাচ দিতে হবে, উপরে থাকবেও বা নিজে তৈরি করেও লিখবে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য প্রায় 10⁻7 ডিগ্রি কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেড বা 10⁻7 কেলভিন উষ্ণতার প্রয়োজন হয়। একমাত্র নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার সাহায্যে এই ধরনের উচ্চ তাপমাত্রা সৃষ্টি সম্ভব। তাই উচ্চ উষ্ণতা সৃষ্টির জন্য নিউক্লিয় বিভাজন প্রয়োজন। এখন প্রশ্ন হলো যে নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য এত উচ্চ তাপমাত্রা প্রয়োজন কেন? তাহলে এটা অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, কিন্তু এখান থেকে তোমরা একটু পড়ে নিতে পারবে যে নিউক্লিয় সংযোজন যখন আমরা ঘটাবো তখন কি করতে হচ্ছে, যে ধনাত্মক তড়িৎধর্মী সমধর্মী, মানে ধনাত্মক সমধর্মী আধান বিশিষ্ট নিউক্লিয়াসগুলিকে পরস্পরের প্রচণ্ড বিকর্ষণ বল উপেক্ষা করেও সংযোজন প্রক্রিয়া ঘটাতে হয়। তার মানে বিকর্ষণ বল কাজ করে এবং সংযোজন প্রক্রিয়ার বাধার সৃষ্টি করে। এই শক্তিশালী বিকর্ষণ বলকে অতিক্রম করার জন্য এই উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে এটা একটু পড়ে রাখতে হবে। আর এই কথাগুলো আমরা বানিয়ে লিখবো যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য অতি উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয়, একমাত্র নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার সাহায্যে এই ধরনের উচ্চ তাপমাত্রা সৃষ্টি সম্ভব। এগুলো কথা পড়ে ভালো করে মনে রাখতে হবে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া। এছাড়াও আছে এখানটা, এই জন্য নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বা থার্মোনিউক্লিয় বিক্রিয়া বলে। এটা সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, থার্মোনিউক্লিয় বিক্রিয়া কাকে বলে, যেটা জেরক্স নোটে তোমরা পাবে, জেরক্স নোটে 18 নাম্বার কোশ্চেনে পাবে। দেখো তাপীয় বা থার্মোনিউক্লিয় বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায়, এটা বিক্রিয়াই হবে, যে বিক্রিয়া অতি উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয় তাকে তাপীয় বা থার্মোনিউক্লিয় বিক্রিয়া বলে। উদাহরণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এইবার তাহলে এখানে আমরা যেটা এতক্ষণ আলোচনা করছিলাম যে হাইড্রোজেন দিয়ে আমরা কি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো না, তাহলে অসুবিধাটা এখন বুঝতে পারলাম যে এত উচ্চ তাপমাত্রা সৃষ্টি করলে ঘুরে ফিরে আমাদের আবার সেই নিউক্লিয় বিভাজন ঘটাতে হচ্ছে, আর ইউরেনিয়াম দরকার হচ্ছে, আর পরিবেশে ইউরেনিয়াম নেই, সেজন্য আমরা করতে পারছি না। আর তাছাড়াও আরো একটা অসুবিধে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় যে বিপুল পরিমাণ শক্তির উৎপন্ন হয়, তার মানে ওই যে নিউক্লিয় বিভাজনে যা হয়েছিল তার থেকেও বেশি যে বিপুল পরিমাণ শক্তির উদ্ভব হয়, সেই পরিমাণ শক্তিকে ধরে রাখার মতো এখনো অত সেরকম কোনো যন্ত্রপাতি তৈরি করা সম্ভব হয়নি। তাছাড়াও নিউক্লিয় বিভাজনে যেমন তাদেরকে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়েছিল, যে নিউট্রন কণাকে গ্রাফাইট এবং ভারী জল দ্বারা কি করা হয়েছিল, মডারেটর দিয়ে নিউট্রন কণাগুলির গতিবেগ কমিয়ে নেওয়া হয়েছিল। উচ্চ গতির নিউট্রনকে মডারেটর দিয়ে গতিবেগ কমিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাছাড়া এই যে জার্কোনিয়াম এবং ক্যাডমিয়াম দিয়ে কিছুকে শোষণ করানো হয়েছিল, তার ফলে নিয়ন্ত্রিত করা গেছিল। কিন্তু এখানে এখন নিয়ন্ত্রণ করা যায়নি, তার ফলে এই নিউক্লিয় সংযোজন দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা এখনো সম্ভব হয়নি। তাহলে এই প্রক্রিয়াটা কোথায় আমরা দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি এই প্রক্রিয়া দিয়ে আমরা ব্যাখ্যা দিচ্ছি এই যে সূর্যে এবং অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে যে উচ্চ উষ্ণতায় এক প্রকার নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার সংঘটন হয়, তার ফলেই তার অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তির উদ্ভব ঘটে, মানে অত্যন্ত বেশি শক্তির উদ্ভব ঘটে। তাহলে সূর্যে এখন এত উষ্ণতা প্রথমে তৈরি কি করে হলো, এটার ব্যাখ্যা কিন্তু নেই। প্রথমে কোনোভাবে একবার তৈরি হয়েছে, সেটা থেকে ওখানটায় সূর্যের মধ্যে যে এখনো বিপুল পরিমাণ হাইড্রোজেন গ্যাস আছে, সেই হাইড্রোজেন গ্যাসগুলো হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। সূর্য এবং অন্যান্য নক্ষত্র, সেই নক্ষত্র বা সূর্য থেকেই আমরা প্রচুর পরিমাণে তাপ শক্তি পাচ্ছি। তাহলে নিশ্চিত রূপে এই সূর্যে যখন হাইড্রোজেনের গ্যাসটা যখন শেষ হয়ে যাবে,
তখন তাহলে আর সূর্য থেকে কোনো তাপ নিঃসরণ হবে না। একদম ঠিক কথা। হিসাব করে দেখা গেছে সূর্যে এখনো যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন যে গতিতে তাপশক্তি উৎপন্ন করে চলছে বা নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া ঘটছে সেটা যদি চলতেই থাকে তাহলে আরো প্রায় 450 থেকে 500 কোটি বছর এখনো চলবে, তারপরে সূর্যর মৃত্যু হবে। অর্থাৎ সূর্য এখন যুবক বলা চলে। সূর্য প্রায় 450 কোটি বছর বেঁচেছে, আরো এখন 500 কোটি বছর থাকবে। এবার এখান থেকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হলো এই যে 20 নাম্বার জেরক্স নোটে ছিল, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কোথায় কোথায় ঘটে? সূর্যে ঘটে, নক্ষত্রে ঘটে, আর হাইড্রোজেন বোমাতে ঘটে। এটা ভালো করে মুখস্থ রাখতে হবে, এটা একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটে পারমাণবিক বোমাতে। একটা মেডিসিন আমি দিয়েছি, দেখো নৌকা মেডিসিন, তোমাদের এই দাগটা দিয়ে নিতে হবে। সংযোজনে সূর্য, যে লাল করা আছে দুটো, সূর্যও যেমন একটা নক্ষত্র, তাই নক্ষত্রতেও সংযোজন বিক্রিয়া ঘটে। আবার এখানে সূর্যের মধ্যে বা নক্ষত্রের মধ্যে প্রচুর হাইড্রোজেন গ্যাস থাকে, তাই এই যে হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে। আর বিভাজনে বোমা, বতে ব মিলালে তাহলে আমরা বলতে পারবো পারমাণবিক বোমাতে বিভাজন। কিন্তু এটা ভুল করো না, কিন্তু হাইড্রোজেন বোমাতে কিন্তু আবার সংযোজন বিক্রিয়া ঘটে। তাহলে সংযোজনে সূর্য, নক্ষত্র আর হাইড্রোজেন বোমা, আর বিভাজনে বোমা অর্থাৎ পারমাণবিক বোমাতে বিভাজন বিক্রিয়া ঘটে। এখন এখানে পারমাণবিক বোমা সংক্রান্ত একটা কথা বললে একটা সংকট ভর বা সন্ধি ভর বা ক্রান্তিক ভর, ক্রিটিক্যাল মাস, এই কথাটা আসবে। রায়ান মার্টিন 353 পেজ থেকে তোমরা পড়তে পারবে। এটা আমি একটুখানি বলে দিই, তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। এখানে সন্ধি ভরটা কি, যে পারমাণবিক বোমা করতে গেলে ওখানে একটা অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটতে হবে, যেটা তোমাদের বইয়ের 89 পেজে ছিল, এই যে শৃঙ্খল বিক্রিয়া এটা। এবং সেখানটায় কেমন বিক্রিয়া? পারমাণবিক বোমাতে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, অর্থাৎ একটা নিউট্রন দিয়ে আঘাত করলে যে 3টে নিউট্রন আমরা পাচ্ছি সেগুলো আবার অপর নিউট্রনকে আঘাত করবে। এভাবে সম্পূর্ণ ওখানে যত পরমাণু থাকে সবগুলো বিভাজিত হবে। কিন্তু এটা বিভাজিত করতে গেলে দেখা গেছে যে প্রাথমিক ইউরেনিয়ামের পরিমাণ যদি বা প্লুটোনিয়ামের পরিমাণ যদি আমরা খুব কম নিই, তাহলে এই নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াটা কিন্তু ঘটে না, থেমে যায়। মানে এরকম দেখা গেছে যে একটা নির্দিষ্ট সাইজ নিলে, ধরো 50 গ্রাম নিলে শৃঙ্খল বিক্রিয়া ঘটছে, আর 48 গ্রাম বা 49 গ্রাম নিলে ঘটছে না। তাহলে এই 50 গ্রামকে তখন আমরা বলবো যে এটা বলবো তখন সন্ধি ভর বা সংকট ভর, মানে মিনিমাম যে ভরটা নিলে এই শৃঙ্খল বিক্রিয়াটা ঘটবে। এখন শৃঙ্খল বিক্রিয়া যদি নাই ঘটে তাহলে তো বেশি তাপশক্তি উৎপন্ন হবে না। এবার শৃঙ্খল বিক্রিয়া কম নিলে ঘটে না কেন, তার ব্যাখ্যা দেওয়া আছে বইটা, ওখানে একটু পড়বে, রায়ান মার্টিনটাতে হয়তো থাকবে, যে ব্যাখ্যা দেওয়া থাকবে যে অল্প পরিমাণ ভর যদি আমরা নিই তাহলে পরে সেক্ষেত্রে যে উৎপন্ন গৌণ নিউট্রনগুলো থাকে সেই নিউট্রনগুলো সারফেস দিয়ে বা তার গা বেয়ে বাইরে বেরিয়ে যায়, সেই কারণে শৃঙ্খল বিক্রিয়া আর ঘটতে পারে না। তাহলে এই পড়াটা পড়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং তার সমীকরণ এটা ভালো করে লিখে লিখে মুখস্থ করতে হবে। এছাড়া আরো পড়লাম যে সূর্য, নক্ষত্র, অন্যান্য জায়গাতে বিপুল পরিমাণ শক্তির উৎস। তারপরে পড়লাম নিউক্লিয় সংযোজনে কেন বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। এরপরে এখান থেকে, এখানে দাগটা এখানে না দিয়ে বরং এখান থেকে দেওয়া উচিত ছিল, যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংঘটিত করতে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এই যে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আরেকটা দেখলাম থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে। এবার নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের পার্থক্য, এই পার্থক্যটা কি? পার্থক্যটা RM 357-তে আরেকটু ভালো দেওয়া আছে, একটু দেখে নেবে, খুব সোজা। নিউক্লিয় বিভাজনে কি নামেই বোঝা যাচ্ছে, বিভাজন, একটি ভারী নিউক্লিয়াসকে ভেঙে অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াস গঠিত হয়। আর এটার ক্ষেত্রে সংযোজন কি? হালকা নিউক্লিয়াস মিলিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে। আর এদিকে নিউক্লিয় বিভাজনে উপযুক্ত এটা আঘাতের প্রয়োজন হয়, এবং উষ্ণতার কিন্তু সাধারণ উষ্ণতাতেই ঘটে, বেশি উষ্ণতার প্রয়োজন নেই। অপরদিকে নিউক্লিয় সংযোজনে কি হচ্ছে? উচ্চ তাপমাত্রার প্রয়োজন কিন্তু হচ্ছে। নিউক্লিয় সংযোজনে উচ্চ তাপমাত্রার প্রয়োজন, এক্ষেত্রে আঘাতের প্রয়োজন নেই। এবার আরো একটা, নিউক্লিয় বিভাজনে অপেক্ষাকৃত কম শক্তি উৎপন্ন হয়, আর এখানে প্রায় বেশি শক্তি উৎপন্ন হয়। এখানে লেখা আছে প্রায় 30 গুণ শক্তি বেশি উৎপন্ন হয়। আরো তোমরা লিখে নিতে পারো, 4 নাম্বার এখানে হতে পারে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন পদার্থ তেজস্ক্রিয় হয় না, তার ফলে সেখানটায় দূষণের সম্ভাবনা নেই। যেখানে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন পদার্থ তেজস্ক্রিয় হয়, দূষণের সম্ভাবনা আছে। এছাড়া তোমরা রায়ান মার্টিন থেকে এক্স রশ্মি ও গামা রশ্মির পার্থক্য, এই যে RM 344 পেজে তোমরা দেখতে পারবে, পড়ে নিও যদি সম্ভব হয়। আর রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া, এটা তেমন ইম্পর্টেন্ট নেই, এটাও যদি দেখতে চাও 2-1বার দেখে রেখো, 343 পেজ থেকে RM 343। আর
আরেকটা পড়া এই যে 88 পৃষ্ঠাতে ছিল, যেটা তেজস্ক্রিয়তার ব্যবহারের এখানে, যে পৃথিবীর বয়স নির্ণয় তেজস্ক্রিয় ইউরেনিয়াম। ইউরেনিয়ামের তো দুটো আইসোটোপ আছে, একটা U92 235 238, এটার ক্ষেত্রে কিন্তু 238কে ব্যবহার করা হয়, মনে রাখতে হবে। এটাও একটু বইয়ের এই জায়গাটাতে নোট করে নিও, তেজস্ক্রিয়তার ব্যবহারের এই জায়গাটা, তেজস্ক্রিয় ইউরেনিয়াম। হ্যাঁ, এবার জেরক্স নোটের কিছু পড়াতে চলে আসি। জেরক্স নোটের আগের দিন তো আমরা পড়েছিলাম যে তেজস্ক্রিয় পদার্থের খনিতে হিলিয়াম গ্যাস, এগুলো হলোই। একটু বলি 4 নাম্বার, এই 4 নাম্বারের প্রশ্নটা অনেক সময় বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে। সেটা হলো নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না, কিন্তু বিটা আমরা জানি ইলেকট্রন স্রোত। তাহলে নিউক্লিয়াস থেকে বিটা কিভাবে নির্গত হয়? যে দেখো 2 নম্বরে আছে আলফা, বিটা, গামা, প্রত্যেকেই পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। সুতরাং তাহলে বিটা কণা, পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও বিটা কণা কিভাবে নির্গত হয়, এটা এই প্রশ্নটা। চাইলে তোমরা লিখে নিতে পারো এখানে, অথবা অনুশীলনীতেও আছে, দেখে নিও। এটার উত্তরটা তো তোমরা পড়েছই। অন্যান্য এগুলো সোজাই আছে, এগুলো দেখেছো, আগেও হয়ে গেছে এগুলো, এটা নিয়ে আর আলোচনা করছি না নতুন। এবার এখানে আসছি, কত নাম্বার দেখো, যে 17 নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটাতে তো আমি লাল কালিতে লিখেছি পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি। এক কথায় তোমরা কিন্তু এটা লিখবে, পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। আর ভেঙে লিখতে গেলে সম্পূর্ণটা লিখবে। তাপীয় থার্মোনিউক্লিয় বিক্রিয়া আজকে হলো, সন্ধি ভর এটাও হলো। এবার তেজস্ক্রিয় সমস্থানিক, তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, তোমরা চাইলে কেউ পড়ে নিতে পারো। এটা এখান থেকে জেরক্স নোটের 21 নাম্বার দেখলেই বুঝতে পারবে। তেজস্ক্রিয় দূষণ, এটা আগে পরীক্ষায় খুব থাকতো, তেজস্ক্রিয় দূষণ, এখন একটু ইম্পর্টেন্সটা কমেছে, তবে তেজস্ক্রিয় দূষণ সংক্রান্ত বিষয়টা সোজাই আছে, একটু পড়ে নিও। ইম্পর্টেন্ট হলো 23 নাম্বার কোশ্চেনটা। 23 নাম্বারটা দেখো এখানে আছে, ABC মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা নেই, ও যেগুলো নেই সেগুলো হিসাব করে বসাও। এটা আমি হিসেবটা একটু দেখিয়ে দিই, ভালো করে একটু দেখো কি আছে। এই যে 1 নাম্বার কোশ্চেনটা একটু ভালো করে দেখো। দাঁড়াও, 1 নাম্বার প্রশ্নে কি রয়েছে? 1 নাম্বার প্রশ্নে রয়েছে এখানে 94, দেখো 94, আর পরমাণু ক্রমাঙ্ক 94, ভর সংখ্যা হলো 245, মাইনাস আলফা। তো মাইনাস আলফা মানে কত? মাইনাস আলফা মানে হলো, আলফা আমরা জানি একটা হিলিয়াম কণার স্রোত, এই যে 2টো ইলেকট্রন বর্জিত হিলিয়াম কণার স্রোত, সেই জন্য প্লাস প্লাস আছে, প্লাসটা এখানে ফ্যাক্টর করছে না। দেখো এখানটায় কি হচ্ছে, যে যদি একটা মাইনাস আমরা আলফা করি, তাহলে নিচ থেকে 2 মাইনাস হবে, উপর থেকে 4 মাইনাস হবে। এটা আমরা আগেও পড়েছি, যে আলফা কণা নির্গত হওয়া মানে ভর সংখ্যা 4 একক কমা পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমা। তাহলে আমরা যদি উপর থেকে 4 মাইনাস করি, তাহলে পরে 245 মাইনাস 4 ইকুয়ালস টু 241। তাহলে এর যে নতুন মৌল পেলাম তার ভর সংখ্যা 241, আর পরমাণু ক্রমাঙ্ক হলো 94 বিয়োগ 2 ইকুয়ালস টু হলো 92। নতুন মৌল তো হবেই, কারণ পরমাণু ক্রমাঙ্ক পাল্টে গেলে সেটা নতুন মৌল হবেই হবে। এ ছিল 94 থেকে তৈরি হলো বি, তোমরা অন্য কিছুও বলতে পারো, সেটা যেটা দেওয়া থাকবে সেটাই হবে এটা। এবার একটা বিটা কণার চিহ্ন কি ছিল? -1 আর উপরে 0। এখন একটা বিটা বেরোলে -1 মানে আসলে নিচে হয়ে যাবে প্লাস। তার মানে 92 থেকে 3টে বিটা এখন বেরিয়েছে। দেখো একটা বিটা বেরোলে একটা প্লাস, তাহলে 3টা বিটা বেরোলে কত প্লাস হবে? তাহলে 3 প্লাস হবে। সুতরাং 3টা বিটা বেরোলে 3টে প্লাস হয়ে 95 হয়েছে। আর উপরে কি হয়েছে দেখো, উপরে তো 0 আছে। বিটা বেরোলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধুই পরিবর্তন হয় পরমাণু ক্রমাঙ্কের। তোমাদের এই লেখাগুলো কিন্তু লিখতে হবে না, এটা আমি মনে রাখার জন্য বা বোঝার জন্য দেখিয়েছি। হিলিয়ামের এগুলো লিখতে হবে না, লিখতে হবে 241 92, আর এখানে 241 95। আর সি তাহলে কেন হলো? কারণ যেহেতু 92 পাল্টে 95 হলো, তাহলে সি হলো। এখন এবার দেখো, সি থেকে যদি দুটো আলফা বেরোয়, তাহলে কি হবে? দুটো আলফা বেরোলে ভর সংখ্যা একটার জন্য 4 কমে, দুটোর জন্য 4 দুগুণে 8 কমে। সুতরাং 241 থেকে মাইনাস হয়েছে 8, তাহলে পেলাম কত? 233। আর পরমাণু ক্রমাঙ্ক একটার জন্য 2, তাহলে দুটোর জন্য 4 কমলো, তাহলে পেলাম কত? পেয়েছি 4 কমলে 95 থেকে 91 পেলাম।
এবার একটা আলফা বিচার করে দেখো কি হবে, উপর থেকে 4 কমবে একটা আলফার জন্য, নিচ থেকে 2 কমবে, 4 কমলে 229 আর 2 কমলে 89 পেলাম। এবার বিটা বেরোলো, একটা বিটা, তাহলে বিটা বেরোলে ভর সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হবে না, ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না, পরমাণু ক্রমাঙ্ক পাল্টে যাবে, বাড়বে, 1 বাড়বে। তাহলে এখানে এটা ঠিক লেখা আছে না ভুল আছে, বিচার করে দেখো, এটা তাহলে লিখতে আমার ভুল হয়েছে। এটা তাহলে কত হবে, বিটা বেরোলে ভর সংখ্যার পরিবর্তন না হয়ে এটা 229ই থাকবে, 229 থাকবে, এটা যেটা ছিল সেটাই। আর পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে হলো 90, 89 থেকে 90, তাই ই থেকে হয়ে গেল এফ। এবারে যদি গামা নিঃসরণ ঘটে, তাহলে গামা নিঃসরণ হলেও কিন্তু কোনো চেঞ্জ হবে না, না ভর সংখ্যা পাল্টাবে না পরমাণু ক্রমাঙ্ক পাল্টাবে। তাহলে এটা 229 ছিল, 229ই থেকে যাবে, আর পরমাণু ক্রমাঙ্কটাও 90 থাকবে। তাহলে 90 যদি পরমাণু ক্রমাঙ্ক থাকে তাহলে মৌলটাও পাল্টাবে না, আগেও এফ ছিল, এখন কি থাকবে, সেটা এফই থাকবে, সেজন্য এখানে এফ আছে। এবার আসছি এই যে 2 নাম্বারটা, পি আছে জেড এ, ভালো করে দেখো, পি জেড এ। তাহলে এখন যদি দুটো আলফা কণা নির্গত হয়, একটা আলফার জন্য ভর সংখ্যা 4 মাইনাস, দুটোর জন্য এ মাইনাস 8 হলো, পরমাণু ক্রমাঙ্ক একটার জন্য 2 মাইনাস, দুটোর জন্য জেড মাইনাস 4 হলো। এগুলো তোমরা লিখে ফিল আপ করো জেরক্স নোটটার মধ্যে। এইবার দেখো, তাহলে এটা হয়ে গেল কিউ, পি থেকে হয়ে গেল কিউ। এখন 3টা বিটা বেরোলো, তাহলে ভর সংখ্যা নো চেঞ্জ, এই যে এ মাইনাস 8 থেকে গেল, আর পরমাণু ক্রমাঙ্ক তার সঙ্গে 3 যোগ হবে, তাহলে জেড মাইনাস 4 প্লাস 3, অর্থাৎ -1 থাকলো। এভাবে আমরা পেলাম। 3 নাম্বারটা দেখা যাক। 3 নাম্বারটা দেখো, 93, এখানে 242 আছে, তাহলে এবার এখানে বলেছে +2 আলফা। আসলে ডান দিকে +2 আলফা মানে কি, দুটো আলফা উৎপন্ন হয়েছে, অর্থাৎ দুটো আলফা বেরিয়ে গেছে। যদি অন্যভাবে আমরা বীজগাণিতিক সমীকরণ করি, তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে এলে কি হবে, বাঁ দিকে নিয়ে গেলে সেই মাইনাসই করতে হবে। তাহলে যদি এটাকে আমরা মাইনাস করি, তাহলে পরে সেই দুটো আলফা মাইনাস করলে ওই একইভাবে উপর থেকে 8 মাইনাস আর নিচ থেকে 4 মাইনাস, তাহলে 89, 234। এভাবে করে আমরা 24 নাম্বার প্রশ্নটাও আমরা করতে পারবো, এভাবে আমরা করতেই পারবো। আর এখানে 25 নাম্বার এটা হবে, 25 নাম্বার পৃথিবীর বয়স নির্ণয়, এটা একটু আগেও বলা হয়েছে, সেই প্রশ্নটাই এটা। এইবার আসছি অনুশীলনীর ক্ষেত্রে। অনুশীলনীর ক্ষেত্রে একটু দেখে নাও, এই যে আছে একটা প্রশ্ন বলবো অনুশীলনী, এই যে অনুশীলনী 3-এর 2 নাম্বার, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। এটার উত্তরটা কি হবে, এটার উত্তরটা তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, তোমাদেরকে অ্যাটাচ করে একটু লিখতে হবে। সেটা হলো, আছে তো এখানটায় 87 পৃষ্ঠা, 87 পৃষ্ঠাতে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এর সঙ্গে পরমাণুর মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের মহলের সম্পর্ক নেই, যেমন এগুলো আছে। এগুলো ছাড়া অন্য সবই কিন্তু লিখতে হবে তোমাদের। এই যে রোমান 1, রোমান 2, রোমান 3, 4, এগুলো সবগুলো লিখে দেবে। এগুলো লেখার পর, এবং এই যে এটাকেও রেডিয়ামেরটাও লিখবে, যে সমভরে রেডিয়াম থেকে উৎপন্ন রেডিয়াম ক্লোরাইডের এবং রেডিয়ামের তেজস্ক্রিয়তার মান সমান হয়। সম্পূর্ণ লেখার পর আমরা লিখব, সুতরাং বলা যায় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এছাড়া এটা তোমরা রায়ান মার্টিনে একটু দেখবে, দুটো অ্যাটাচ করে পড়বে। রায়ান মার্টিনের পেজটা আমি একটু বলে দিচ্ছি, সেটা হলো রায়ান মার্টিনের, এই যে কিভাবে লিখবো তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। দেখো, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। RM 342 পেজ দেখবে, আর প্লাস তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য লিখবে। RM 342-এ অনেকগুলোই আছে, ওখান থেকে খুব ছোট ছোট করে অল্প কয়েকটা শুধু লাইন লিখবে। সম্পূর্ণ কিছু লেখা আলোচনা হওয়ার পর বলবে, সুতরাং বলা যায় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, তারপরেই হবে। আজকে এখানেই ছাড়ছি।